পুলিশের ফর্ম ফিল আপ করেছো? ফিল আপ হয়নি? ফিল আপ যখন করছো তখন হচ্ছে না, কোনো গ্রুপে তো এ করবে, একবার ইনফর্ম করবে যে ফর্মটা আমার ফিল আপ হচ্ছে না, বাট এই প্রবলেম ফেস করছি। আচ্ছা, কোনোটাই হয়নি? সাব ইন্সপেক্টর, কনস্টেবল দুটো তো ফিল আপ হচ্ছিল। কেপি ছিল, একটাও করোনি? কোনটা? আর কনস্টেবল গুলো করোনি? ফিল আপ করবে। এই পরীক্ষায় বসার একটা টেন্ডেন্সি বিশাল ভালো জিনিস, তোমাকে বারবার হচ্ছে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। তোমার স্থানটা কোথায় আছে বুঝেছো? যাদের যাদের মানে বেঙ্গল পুলিশ ফিল আপ করেছো মাঠে অবশ্যই যাও। সাধারণত পরীক্ষার পর রেজাল্ট বেরোবে না, মিনিমাম 2 মাস। হ্যাঁ, 1 মাস পর। আর তাছাড়া যেদিন পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি তো একটা সিউরিটি পাবে যে আমার এতগুলো হচ্ছে, তাহলে তুমি মাঠে যাওয়ার প্র্যাকটিস করে দাও। না, ওই ধান্দায় যেও না, 1 মাস দিলে হয়ে যাবে। না, আগে রিটেন, প্রত্যেকটা রিটেন আগে। প্রত্যেকেই বলছি, যে ফর্মটা ফিল আপ করার সময় কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই গ্রুপে কমেন্ট করো যে স্যার আমি এই ফর্মটা ফিল আপ সম্পর্কে বুঝতে পারছি না, বা পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারছি না, সিলেবাস বুঝতে পারছি না, বা আমার এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এই যে ফর্মটা ফিল আপ করাটা অনেক বড় ভালো সুযোগ ছিল। লম্বা চওড়া আছো, মাঠে দৌড়ালে এইখানে অনেক প্রবাবিলিটি আছে। 3টে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এটা সুযোগ আবার পাবেন, অনেকে পায়নি। আমাদের ব্যাচমেট যারা ছিল অনেকে, আমাদের অবশ্যই ভালো করেছো। পরীক্ষায় বসো, নিজের জায়গাটা বুঝতে হবে। আর আসছে টাকা তো দিতেই হবে, ওটা নিয়ে ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই পরীক্ষায় বসো। পরীক্ষায় না বসলে তোমাদের এই পড়াশোনা কতটা ইমপ্রুভ হয়েছে বুঝতে পারবে না। পরীক্ষায় যখন বসে তখনই বুঝতে পারবে। দেখতে হবে না, আছে না? না স্যার, আরপিএফ তো সাব ইন্সপেক্টর কনস্টেবল দুটো বেরিয়েছে না, ফিল আপ করেছো? ফার্স্ট টু ফার্স্ট ফিল আপ করার চেষ্টা করো। প্রথম উইকটা যদিও বাদ দাও, ফর্ম ফিল আপ দেখো। শোনো, ফর্ম ফিল আপ যখন শুরু হয় ফার্স্ট উইক, ফার্স্ট উইকটা বাদ দিয়ে সেকেন্ড উইকে ফর্ম ফিল আপ শুরু করবে। বারবার বলছি স্যার, আরবিএ এ 5 ফুট 5 ইঞ্চি নাই তো? 5 ফুট হ্যাঁ, 1 ইঞ্চি ওই সেন্টিমিটার, ওখানে সব সেন্টিমিটার, ইঞ্চি নিচে ওখানে মাপ হয় না, সেন্টিমিটার আছে। 65 আমার ওই 63। আচ্ছা, একবার যাবে না মাঠে, একবার যাবে, গিয়ে দেখবে তোমার হাইট কত, ওখানে অ্যাকুরেট মাপ বলে দেবে, তা তো অনেকটা বেটার হবে। রিটেন পরীক্ষা দেওয়ার পর নিজের কত স্কোর হচ্ছে সেটাও তো জানতে হবে, এটাও তো অনেক বড় ব্যাপার, তাই না? আচ্ছা, আরপিএফটা করে নেবে, কারণ আরপিএফ কনস্টেবল এত ভ্যাকান্সি পাবে না, এত যে সুযোগ পাচ্ছ। আচ্ছা, তোমরা দেখতে তো কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে বাবা, মানে জবে থেকে ভর্তি হয়েছে তারপর থেকে অনেক কটাই, মিনিমাম 5-6টা, মানে তোমরা যেটা করবে। বাকি তো আরো তো সিরিয়াস বেরিয়েছে, তাই না? সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বেরিয়েছে, তারপর রেলের, তারপর আমাদের এটা বেরিয়েছে, ওই রেলের টেকনিশিয়ান বেরিয়েছে, তাই না? আবার এই ইলেকশনটা কেটে গেলে সম্ভবত রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি আছে, প্রবাবিলিটি আছে অনেক বেশি। এই রেলের গ্রুপ ডি প্রায় 1 লাখ মতো ভ্যাকান্সি, ধরে দিলাম 50,000 এদের জন্য ছেড়ে দিলাম, টেকনিশিয়ান গ্রুপ আইটিআই যারা, বাকি 50,000 তো আমাদের জন্য থাকবে নাকি? সব নিশ্চয়ই করবো, আর যে যা ভ্যাকেন্সি সব নিশ্চয়ই করবো। তাহলে এইগুলো সুযোগ পাবে। আর এই যে পরীক্ষা বসার সুযোগ পেয়ে তোমাদের কি হবে, এই যেগুলো পড়ছো পরীক্ষা যখন কোথায়, হ্যাঁ জোন ভাগ করা থাকে, জোন হিসেবে প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ থাকে। অল টোটাল দিলে অল ইন্ডিয়া থাকলে হয়তো 1 লাখ ভ্যাকেন্সি, ঢাকায় থাকলে 10,000 ভ্যাকেন্সি,
এসসি এটা, এসটি, জেনারেল এটা, ওবিসি এটা, ইডব্লিউ আছে, তাই না? চেষ্টা করবে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা এবং পরীক্ষায় বসে নিজের জায়গাটা বোঝার চেষ্টা করবে। নাহলে প্রবলেম কি পড়ে যাচ্ছ নিজের জায়গা বুঝতে পারছো না, তাতে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে। পরীক্ষা বসার পর বুঝতে পারবে তুমি পারছো কি। আগে দিন 3টে বিশ্ববিদ্যালয় পড়েছিল, বিক্রমশিলা, উদন্তপুরি আর সোমপুর। কে প্রতিষ্ঠা করবে? হ্যাঁ, গোপাল। 3টে বিশ্ববিদ্যালয় পড়ানো হয়েছিল। শুনলে হবে না, এদিকে ফোকাস রাখতে হবে। 3টে বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? তাই তো। এখন একটা কনফিউশন হচ্ছে, উদন্তপুরি বিশ্ববিদ্যালয় দুটো বইয়ে দুটো দেওয়া আছে দেখুন। হ্যাঁ, অনলাইন এবং পুনম দেওয়াল দাহিয়ার বইটা, ইউপিএসসির যে বইটা এনসিএলই নিয়ে, ওতে গোপাল দেওয়া আছে। কিন্তু আমাদের ক্র্যাককে দেখেছে নিশ্চয়ই, ক্র্যাকে অবশ্যই আছে ধনপাল আছে। আচ্ছা, জীবন মুখোপাধ্যায়, যেটা আমাদের অথেন্টিক বই আমরা বেশি পড়ি, ওয়েস্ট বেঙ্গল বেশি যেটা পড়ে, নাম ওদের ধনপাল না, হয়তো থাকবে না, তবু ওই কোশ্চেনে কনফিউশন। উদন্তপুরি বিশ্ববিদ্যালয় যেটা মনে, আর এরকম কোশ্চেন সাধারণত খুব কমই আছে, যেটা মানে পিওরলি কনফিউশন। আচ্ছা, অনলাইন কে আছে? তমাল আছো, অঙ্কুর আছো, অনন্যা আছো, সীমা আছো, চন্দনা আছো। আচ্ছা, ওকে। আর আগের দিন ওই কোথায় নিল, তাই তো? কি নাম? মৌসুমী, তুমি কথা বলে। আগের দিন আরো পড়ানো হয়েছিল যে ইলোরার কৈলাসনাথের মন্দির পড়ানো হয়েছিল। হ্যাঁ, শনিবার কি আপনি আসেন? শনিবার তো আপনি আসেন, আমি শনিবার শনিবার ছিল। তারপর দুটো উইক আমি আসি, ইলোরার কৈলাসনাথ উৎপল কে প্রতিষ্ঠা করেছে? এগুলো একদম পুরো পাতি কোশ্চেন, মানে এই কোশ্চেন এখন আর করে না, যে কোনো বোর্ড করতে চায়। কারণ এতবার রিপিট হয়ে গেছে এই কোশ্চেনগুলো, দিলেই ছেলে রাখতে হবে, সাধারণত এইভাবে দিতে চায়। এগুলো আমাদের বেসিকটা ঠিক করার জন্য এগুলো জানা হচ্ছে। ইলোরার কৈলাসনাথের মন্দির, কাঞ্চির কৈলাসনাথের মন্দির পড়া হচ্ছে না আগের দিন। হ্যাঁ, চলদের রাজধানী কোথায় ছিল? তাই তো। চলদের প্রথম ঐতিহাসিক রাজা এই ব্লাঙ্ক রেখে গেলে কিন্তু হবে না। ইতিহাস আমার একটা পোর্শন, অনেক বেশি কোশ্চেন, এবং ইতিহাসটা আমাদের একটা ইংলিশ যে কোটা পারবো, যদি ইংলিশ পড়লাম, রেগুলারলি পড়লাম, পড়ার পর দেখা যাবে ইংলিশ আমি কোনটা করতে পারছি। হিস্ট্রি এমন একটা জায়গা যেখানে তুমি অনেকটা বেশি অ্যাটেন্ড করো, বহুত দিন ধরে পড়ে আসছে, মানে ইতিহাসের প্রতি ভালোবাসা আমাদের বহুত দিন ধরে রয়ে গেছে। তো সেই জায়গা থেকে বলছি ইতিহাসটা দেখো, এই যে প্ল্যানগুলো হয়ে যাচ্ছে, এই কিন্তু নর্মাল করছে এগুলো না হলে কিন্তু প্রবলেম কি, এই পরীক্ষা দেবে বারবার পাস হবে, বারবার ফেলের মুখ দেখতে হবে, আর তোমাদের এই যে কনফিডেন্স লেভেলটা ডাউন টু আর্থ হয়ে যাবে, কোনো পরীক্ষায় পাস হচ্ছে না। পড়লে কিন্তু হবে না, বুঝতে পেরেছ? পড়ার চেষ্টা করতে, না পড়লে কিছু হবে না। আর না তথ্য থাকলে তুমি পরীক্ষা কিভাবে ক্র্যাক করবে? পরীক্ষা প্রচেষ্টা ঠিক করতে হবে। তা আমি যেটা পড়ে যাচ্ছে আগের দিনই পড়ে গেছি, এগুলো আগের দিন ওই টাইম পেয়েছে, একটা কোশ্চেন রিপিট আসছে, এগুলো খুব ব্লাঙ্ক জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলোই হচ্ছে তোমার হচ্ছে ক্র্যাক না হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যারা ভালো জায়গায় পৌঁছে গেছে, অনেকটা জায়গায় আছে, এবং প্রবাবিলিটি একদম 80-90%, তারা কিন্তু চর্চাটা ছিল না। আমাদের ব্যাটসম্যান অনেকে দেখেছি ভালো জায়গায় গিয়েও তার ফিরে এসছে এবং চাকরি আন্দোলন পায়নি, একজন অনেক কজন আছে। তার কারণ কিন্তু একটাই, যে ফাইনাল স্টেজে গিয়ে তারা ওই প্রিপারেশনে নাই। ক্লাসে আসলে তুমি ওদিন তুমি এসেছিলে না? তাহলে সেদিন আমি আসি, তার আগে এসেছি আমি দুটো ডেট আসিনি, পরপর দুটো ডেট, তার আগের ডেটে এসেছি।
এইটা কি না পাবো পর ইকবাল নটরাজ মূর্তি কোন যুগে? ব্রোঞ্জের নটরাজ মূর্তি, তাই তো? নটরাজ মূর্তি, ওই নটরাজের কার প্রতিকৃত? কোন দেব? শিবের, তাই তো? শিবের কাণ্ড। ওতে শিবের কটা হাত রয়েছে? ছটা। খেয়াল রাখবে, এবার রিসেন্ট একটা দেখো পরীক্ষাটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো হয় না সাধারণত। দেখলাম একটা টেস্টে দিয়েছে যে নটরাজের চৌধুরীর যে নটরাজ মূর্তি, সেই নটরাজের কটা হাত রয়েছে। চেষ্টা করবে অবশ্যই। দক্ষিণ ভারতের এই পোর্শনটা আমার একটু প্রবলেম হয়ে আছে। প্রবলেম তো একটা চোর পল্লব এইগুলো কি হয়ে আছে অবশ্যই রিভিশন কোশ্চেন দেখো, তোমাকে স্কোর তোমাকে তো বাড়িয়ে রাখতে হবে। এবার যেহেতু পুলিশের একটাই পরীক্ষা আছে, পুলিশের একটাই পরীক্ষা, মাথায় রাখবে। সমস্যা নয় অ্যাকচুয়ালি, এটা অনেকটা ভালো সময়, অনেকটা ভালো সময়। কারণ কাট অফ যেটা ক্লিয়ার হবে না, তারা অনেকটা সিউরিটি থাকবে, অনেকটা সিউরিটি থাকবে। কারণ হাই কাট অফ ক্লিয়ার, কাট অফ হাই, অনেক হাই মানে কি আর 80 যাবে নাকি? থোড়ি 80 যাবে, কোনোদিন যাবে। অনেক হাই মানে 80 কোনোদিন যাবে না। এবার বোর্ডও তো সেইভাবে কাট অফ করবে, সেইরকম তো ক্যান্ডিডেট না হবে। জেনারেল 60 থেকে 70 এর ধরে থাকবে, জেনারেল 60 ধরে রাখতে হবে মিনিমাম, 60 থেকে 70 জেনারেল 60 তো বলা যায় না। আমি ফুল কাট অফ কোথায় বলছি, মানে ইন্টারভিউ নিয়ে জেনারেল কাট অফ 60 থেকে 70 এর মধ্যে থাকবে। 60 হ্যাঁ, ফাইনাল কাট অফ কত বলছি? 60 মানে না খারাপ নয় স্যার, 100 এর মধ্যে 60 স্কোরটা খারাপ ভাবছো না। আর একটা এসসি এর 60 পাওয়া মানে সেটা তো আগে থেকে 60টা মারা ওই যে টাইম ফ্রেমে ইজি ব্যাপার নয়। আর যে 80টা মারো, 80টা অনেকে মারবে, 80টা করবে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সে মাঠে গিয়ে দম ভারী করবে, যে ভালো করবে না, মাঠে গিয়ে পাস করতে পারবে না। মাঠ ইজি ব্যাপার নয়, বুঝতে পারছো না? এই যে উপর দিকে যারা থাকবে না 70-75 নাম্বার, তারা ম্যাক্সিমাম 80 থেকে 90% মাঠে ফেল করবে, করবেই করবে। আর এটা বোর্ড অবশ্যই জানে, বোর্ডও জানে। এই জন্য এই যে 30 গুণ ক্যান্ডিডেট ডাকে, এবার হয়তো বেশি ক্যান্ডিডেট আছে। 30 গুণ ডাকে মাঠে? হ্যাঁ, মিনিমাম 30 গুণ, মিনিমাম মানে 10 গুণ ডাকে না, মিনিমাম 30 গুণ ডাকে, মিনিমাম বলছি। একটা নোটিশে দেওয়া ছিল, একজন বন্ধু বলছিল বলে 20 গুণ লেখা ছিল। এবারে কোন একটা ইন্ডিকেশন করে দেয় ঠিকই, বাট মিনিমাম 30 গুণ ডাকে। 30,000 ডাকবে নাকি? 30,000 আরো বেশি, 30 গুণ। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আগের বারে একটা 21 প্যানেল, যেটা 21 প্যানেলে তোমার 7,500 ভ্যাকেন্সি ছেড়ে ছিল, ওখানে ছেড়েদের দেখেছিল 80 না, ওরা কি বলে দিয়েছে? বলে দেয় মানে ছেলেদের আর মেয়েদের একটা কত ডেকেছে সেটা একটা দেখছি। মানে কিসে ডেকেছে? না ওটা ডিগ্রি পাস, ডিগ্রি মান ছিল, ওটা তো বের করে মেন ছিল। না না না, বেশি ডেকেছে নিঃসন্দেহে। প্রিলিমসে মিনিমাম 30 গুণ লাগে, 30 টাইম মিনিমাম। অর্ধেক ছেলে মেয়ে তো হাইট ওয়েটের জন্য বাদ চলে যাবে, অর্ধেক ছেলে মেয়ে। কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের হাইট ওয়েট ম্যাচ করে না, অর্ধেকের বেশি গেলে সেটা বোর্ডও জানে, সেটা বোর্ডও জানে। মানে 50% ক্যান্ডিডেট যারা পাস করবে না, তার অর্ধেক ছেলে মেয়ে হাইট ওয়েটে কেটে যাবে। যার হাইট হয়েছে তো ওয়েট বেশি, ওয়েট হয়েছে তো আবার হাইট হচ্ছে না, আবার কেউ এমনি এমনি পরীক্ষা বসেছে, তারা ক্র্যাক করছে, 50% কেটে যাবে। এই যে 50% থাকে, 15 গুণ থাকবে, সেই 15 গুণ মাঠে গিয়ে দেখবেন খুব জোর হলে 8 থেকে 10 গুণ থাকবে যারা মেন পরীক্ষা বসে। তোমরা যে চাপ নিচ্ছ যে অনেক কাটক, যে অনেক কাটক না, আমাদের এই জন্য বারবার বলছি এই জায়গাগুলো ইতিহাসের প্রতি স্কোরিং করার জায়গা, এটাকে বারবার করো। এরপর থেকে যখন ক্র্যাক করা না শুরু করবো না, তোমাদের এই যে সেলফ কনফিডেন্স অটোমেটিক করতে থাকে। আর এই যে পুলিশ কিংবা এই যে কনস্টেবল কিংবা এই যে রেলের গ্রুপ ডি, এইগুলো যখন না ক্র্যাক করবে না, যেটা ইজি প্রসেস, অনেকটা ইজি, এমটি রেস, এটা ইজিতে পাস করে যাবে। এগুলো যখন পাস করবে না, এটা পাস হচ্ছে না, ওটা পাস হচ্ছে না, এটা পাস হচ্ছে না, যেটুকু তোমার কনফিডেন্স সেটাও ডাউন হয়ে যাবে। ওই জন্যই বলছি যে এইগুলো প্ল্যান রেখে যাবো, যেগুলো মোটামুটি কভার করতে তোমাদের সেটুকুই পড়ানো হচ্ছে, যেটুকু পরীক্ষা আছে। এর বাইরে অনেক কোশ্চেন আছে, প্রাচীন যুগে ভুরি ভুরি কোশ্চেন আছে,
সেটুকু কোশ্চেন দেওয়া হচ্ছে তোমাদের যেটুকু কাজে লাগে। আচ্ছা, আমরা তারপর একটু দেখে নিই আমাদের প্রাচীন যুগের একটুখানি জিনিস বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে প্রাচীন যুগে আমাদের দুটো জিনিস বাকি রয়ে গেছে, এটা অল্প, যেটা আমাদের পরীক্ষা আসে, আমি দেখলাম যে এই জিনিসটা আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হচ্ছে সেই টাইম ফ্রেম, যে টাইম ফ্রেম আমরা পড়ে আসলাম সামন্ত রাজাদের যুগ চলছে, এক একটা এলাকায় এক একজন রাজা শাসন করছে, তাই তো? দক্ষিণ ভারত পেলাম, উত্তর ভারত পেলাম, বাংলা পেলাম, রাষ্ট্রকূট পেলাম, চোল পেলাম, চালুক্য পেলাম, তাই না? পল্লবরা পেলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক শাসন করছে। একটা রাজা সারা ভারত শাসন করছে এরকম কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি, কি হয়েছে তো? এবং এই টাইম ফ্রেমে দেখবো একটা বিশিষ্ট ব্যক্তি, যেটা থেকে আমাদের অনেক পরীক্ষায় রিপিট হয়েছে, আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য, যিনি হচ্ছে কি করেছিলেন, যিনি কি ব্রাহ্মণ পরিবারে জন্ম করেছিলেন, কেরলে। কেরলে একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের চার প্রান্তে 4টে মঠ স্থাপন করেছিলেন। সেই চার প্রান্তে 4টি মঠ এঁকে নেবে, দাগ দিয়ে নেবে, উত্তর পূর্ব পশ্চিম লিখে নেবে এবং প্রত্যেক মঠটা লিখে নেবে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ম্যাপ শিখেছো নাকি? ম্যাপে নিশ্চয়ই এরকম দাগ দিয়ে পুরো এই ম্যাপে এটাকে উপর মানে উত্তর, এটা জানো, ডান দিয়ে পূর্ব, এটা তোমাদের বোঝাতে হবে। কারণ এতটা টাইম পড়েছে, তোমাদের এই সবটিটাও তো জেনে নিতে হবে। পরীক্ষায় যখনই যাবে কোনো দিন কনফিউশন হচ্ছে, অবশ্যই দাগ টেনে কোন দিয়ে কি আছে বোঝানোর জন্য অবশ্যই মাথা মাথা একটা গ্রাফ এঁকে দেবে যে কোন দিয়ে কি আছে। আচ্ছা, 4 থেকে 4টে মঠ আছে, তাই তো? উত্তরে আছে কি আছে? যোশী মঠ। পূর্বে আছে কি, কোথায় আছে? পুরীতে। পূর্বরে পুরীতে আছে, পূর্ব পুরীতে কি মঠ? সারদা মঠ, ঠিক আছে? পুরীতে আছে গোবর্ধন মঠ। উত্তরে বদ্রীনাথ, উত্তর হচ্ছে বদ্রীনাথ, ঠিক আছে? বদ্রীনাথে অবস্থিত। হ্যাঁ, চারটে মঠ। কাকে পেয়েছি আমরা এখানে? শঙ্করাচার্য। জামালপাড়া কোথায়? গুজরাট। গুজরাট। চার প্রান্তে 4টে মঠটাকে লিখে নেব। ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট হয় যে সারদা মঠ কোন দিকে অবস্থিত, ঠিক আছে? 4টে মঠ ভালো করে লিখে নাও এবং মাথায় সেভাবে এগিয়ে লিখে নাও। শঙ্করাচার্যটা কে ছিল? স্যার লেখাটা বোঝা যাচ্ছে না, একটু বলে দিন না। হ্যাঁ বলছি। যদি আমরা ভারতের ম্যাপটাকে এরকম 4টে ভাগে ভাগ করে নিই এবং উপরের দিকে দেখবো হচ্ছে যোশী মঠ, বদ্রীনাথে হচ্ছে যোশী মঠ, উত্তর দক্ষিণ হচ্ছে কর্ণাটক, কর্ণাটক হচ্ছে সিঙ্গেরি মঠ, আচ্ছা পূর্বে হচ্ছে পুরীতে গোবর্ধন মঠ, পশ্চিমে দ্বারকায় হচ্ছে সারদা মঠ। আচ্ছা, শঙ্করাচার্য এতক্ষণ আমরা যে সমস্ত যে সামন্ত রাজাগুলো দেখছিলাম যে বিভিন্ন প্রদেশে রাজত্ব করছিল, তাদের কি মতামত ছিল? কেউ শিবের ভক্ত ছিল, কেউ বৌদ্ধ ভক্ত ছিল, তাই তো?
ইনি হচ্ছে কোনো কিছুর ভক্ত না, অদ্বৈতবাদী, অর্থাৎ তার মতে পৃথিবীতে যত মানুষ আছে তার একটাই ঈশ্বর হোক, আল্লাহ হোক, গড হোক, যাই হোক, একজনই আছে। অদ্বৈতবাদ মানে কোনো ভেদ নেই, যে হিন্দুদের জন্য আলাদা দেবতা, মুসলিমদের জন্য আলাদা দেবতা, এরকম কোনো ভেদ নেই। ইনি হচ্ছে অদ্বৈতবাদের প্রবক্তা। তিনি হচ্ছেন অদ্বৈতবাদের প্রবক্তা। অর্থাৎ কোনো দ্বিতীয় নেই, একটাই। মানে যে আমরা যে ভয় করি না, মুসলিমদের জন্য কি কোরআন কিংবা আল্লাহকে মানে, খ্রিস্টানরা তো যীশু খ্রিস্টকে মানে, তাই না? শিখ জেন ব্যবস্থা তাদের ধর্মে যেটা বলা সাই বলা, ইসাই বলা, তাদেরকে মানে। হিন্দুরা কাকে মানে? তাদের যে আমাদের দেবদেবী মানে। শঙ্করাচার্য বলছে না, এরকম কোনো কিছু নেই, যদি কেউ থাকে সেটা হচ্ছে একজন অদ্বৈত, তিনি কোনো দ্বিতীয় ব্যক্তি যেই আছে। তিনি আর কি সমস্ত ধর্মকে এক সূত্রে বাঁধতে চেয়েছেন, এবং সেই বাঁধার ক্ষেত্রে তিনি সারা ভারতে 4 প্রান্তে 4টে মঠ স্থাপন করেছেন, যেটা আমাদের ওইখানটা আছে। আচ্ছা, তিনি অদ্বৈতবাদের প্রবক্তা। শঙ্করাচার্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হচ্ছে কেরল, বুঝছে? আচ্ছা, এবার আমরা এরপরে হচ্ছে আমাদের শঙ্করাচার্যের পরে এর হচ্ছে অনুচর রামানুজ। এর হচ্ছে অনুচর হচ্ছে রামানুজ। এর নিচে যে দাগ দিয়ে লিখবে তাহলে তারা বুঝতে পারবে, এর নিচে অ্যারো দিয়ে লেখো যে রামানুজ। রামানুজ ইনি হচ্ছেন কি বিশিষ্টবাদ। এনার মধ্যে হচ্ছে বেদই হচ্ছে চরম সত্য, বেদের উপরে কোনো কিছু নেই। হ্যাঁ, শিষ্য বা শিষ্য বলতে পারো। এখানে দুজনই ব্যক্তি পাবে, এখানে বেশি কোশ্চেন হয়েছে। যে শঙ্করের 4টি মত, তার মধ্যে হচ্ছে রামানুজ, এনার মতটা হচ্ছে অদ্বৈতবাদ, আর এরা হচ্ছে রামানুজ হচ্ছে বিশিষ্টবাদ। এটা হচ্ছে বিশিষ্টবাদের প্রবক্তা। প্রশ্ন আছে, বিশিষ্টবাদের প্রবক্তা হলেন বুঝে আছে? হ্যাঁ, শঙ্করাচার্য তো বলো। গঙ্গাসপ্তমী রচয়িতা তো ইনি। গঙ্গা পড়েছিলাম একটা কবিতা, শ্রী গঙ্গাসপ্তমী। না, ওটা তাহলে আমার জানা নেই। তাহলে শঙ্করাচার্যের এই তেমন কিছু আমি পেলাম না। না, সেটা তাহলে বলতে হবে। না, সে তো গণিতে পারদর্শী। হ্যাঁ, রামানুজ শ্রীবাস্তব নাকি একটা নাম, তাই না? না না না, ইনি হচ্ছে ধর্মকেন্দ্রিক, আর উনি হচ্ছে ম্যাথামেটিশিয়ান। উনি ম্যাথামেটিশিয়ান, আচার্য রামানুজ খান, তাই না? উনি অঙ্কে পারদর্শী, ইনি হচ্ছে ধর্মকেন্দ্রিক বিশিষ্টাদ্বৈতবাদ। ইনি হচ্ছেন অদ্বৈতবাদ, ইনি হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। শুধু এই দুটো কোশ্চেন বেশিরভাগ রিপিট হয়েছে, যে অদ্বৈতবাদের প্রবক্তা কি, সারদামঠ কোন দিকে অবস্থিত, কোথাও কে স্থাপিত করেছিল, আর হচ্ছে রামানুজের যে মত কি বলা হয় বিশিষ্টবাদের প্রবক্তা হয়েছে। হ্যাঁ, বিশিষ্টবাদ হচ্ছে যে বিশিষ্ট রূপে কোনো মতামতকে প্রকাশিত করেছেন। তিনি বলছেন যে এই যে বিভিন্ন লোক বিভিন্ন ধর্ম বিভিন্ন পালন করছে বলে না, বেদই হচ্ছে চরম সত্য, এর বাইরে কিছু। বিশিষ্টবাদ আর অদ্বৈতবাদ বলে দ্বিতীয় বলে কোনো জিনিস নেই। আর ইনি পার্থক্য কি হচ্ছে, ইনি সব ধর্মকে একসঙ্গে বাঁধতে চাইছেন হচ্ছে আমাদের শঙ্করাচার্য। রামানুজ বলছেন না, বেদই হচ্ছে চরম সত্য, বেদের উপরে কোনো কিছু হতে পারে না। বোঝা গেল? আচ্ছা, এটা মুছে দিচ্ছি তাহলে।
আরেকটা কোশ্চেন রিপিট যেটা হয়েছিল, বিভিন্ন মন্দির থেকে যে সমস্ত কোশ্চেন রিপিট হয়, যে কাঞ্চির কৈলাসনাথের মন্দির, পুরীতে যে মন্দিরগুলো আমাদের আছে, পুরীতে বিভিন্ন মন্দির আছে, সূর্য মন্দির, কোণার্ক সূর্য মন্দির। কোণার্ক সূর্য মন্দিরে আমাদের যে অশোক চক্রের যে ধারণা, ওই কোণার্ক সূর্য মন্দির থেকে নেওয়া হয়েছে। চাকাটা আছে দেখি কোণার্ক সূর্য মন্দির, দেখো আমাদের টাকায় অনেক টাকায় দিয়েছে বলছে, কিছু টাকা আছে না, ওই কোণার্ক সূর্য মন্দির, যেটা পুরীতে, মানে আমাদের উড়িষ্যা, তাই তো অনেকে যারা ঘুরতে যাবে ওটাই দেখার জন্য। হ্যাঁ, তো সেই মন্দিরের ক্ষেত্রে একটা মন্দিরে রিপিট হয়, সে বড়বুদুরের মন্দির। বড়বুদুর, বড় আয়তন লিখে দিচ্ছে। এটা কাদের আমলে তৈরি হয়েছে এবং এটাকে অষ্টম আশ্চর্য বলা হয়। অনেক যারা ঐতিহাসিক রয়েছে সেই সময়টা এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্যও বলেছে। বড়বুদুরের স্তূপ বা মন্দির কার আমলে তৈরি হয়েছে? এটা হচ্ছে মালয় উপদ্বীপে শৈলেন্দ্র রাজাদের আমলে তৈরি হয়েছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য। পৃথিবীর সেই সময় যে ঐতিহাসিক ছিলেন তাদের মধ্যে অনেকে বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এই যে বড়বুদুরের স্তূপ বা মন্দির, যেটা শৈলেন্দ্র রাজার সময় হয়েছে। বড়বুদুরের স্তূপ বা মন্দির, হ্যাঁ, মালয় হচ্ছে উপদ্বীপ, দ্বীপ, মানে মালয় বলে একটা জায়গা। আচ্ছা, আগের দিন আমরা মধ্যযুগে ঢুকেছিলাম, তাই তো? মধ্যযুগে আমরা কোথা থেকে ঢুকেছিলাম মনে আছে? আগের দিন ইয়েস, ওই গল্পটাই আমি জানতে চাইছি। মোহাম্মদ ঘুরের যে গল্পটা বলেছিলাম, বুঝলাম। এই টাইম ফ্রেমটাকে, যে টাইম ফ্রেম সুলতানি যুগ বলার, কত থেকে কত সাল? 6 থেকে কত? 1526 কি হয়েছিল? পানিপথের প্রথম যুগ, তাই তো? এক্স্যাক্ট। এবং সেখান থেকে মুঘল যুগ শুরু। এইখানে আমরা কটা জিনিস পাবো? টোটাল 3টে জিনিস পাবো। একটা সুলতানি যুগ পাবো, দ্বিতীয়ত মুঘল যুগ পাবো, আরেকটা কি পাবো? হ্যাঁ, মোগলদের পরবর্তী দুটো সাম্রাজ্য। কি কি? মোগলদের পরবর্তী যারা শাসন করেছিল এই যে মধ্যযুগে দুটো সাম্রাজ্য পাবো। কি কি ছিল? বিজয়নগর আর হচ্ছে বাহমনি সাম্রাজ্য। এটা হচ্ছে আমার 3টে মিলিয়ে হচ্ছে মধ্যযুগ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। 1206 থেকে আমাদের সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যযুগ বা সুলতানি যুগ। অনেকে সুলতানি যুগ বলতে রাজি নয়, অনেকে মুসলিম যুগ বলে, মধ্যযুগ বা মুসলিম যুগ বলে। অনেকে বলে মধ্যযুগ না, এটা হচ্ছে মুসলিম যুগ, অনেকেই বলে। বাট ওটাতে আমরা যাবো না, কনফিউশন। আমরা যাবো 1206 ধরবো এবং 1526। এই টাইম ফ্রেমে দেখবো আমরা 3জন শাসক হবে, সেটা মধ্যযুগকে পুরো টোটালটা কাঁপিয়ে রাখবে। এবং এই টাইম ফ্রেমে কোনো বিদেশি আসার কেউ চান্স নেই। বিদেশি বলতে ইংরেজরা যারা অত্যাচার করছে। 1526 এই টাইম ফ্রেমটা মধ্যযুগ বলছে, তাই তো? 1200 থেকে 1526 না, 1206 থেকে 1700 সাল, এটা হচ্ছে মধ্যযুগ। কিন্তু 1700 সাল অরঙ্গজেবের মৃত্যু, 1700 সাল অরঙ্গজেবের মৃত্যু তো উৎপল, হ্যাঁ, অরঙ্গজেবের মৃত্যু হচ্ছে 1700 সাল। তারপর 1717-তে পেয়ে যাবে ফারুক সিয়ারের ফরমান এবং 1757 পলাশির যুদ্ধ, ইংরেজরা পুরো শাসন, তাই তো? 1764 বক্সারের যুদ্ধ এবং পুরো শাসন হাতে চলে।
অতদূর যাবো না, আপাতত আমরা যেটা ঢুকবো সুলতানি যুগে ঢুকবো, এবং এটাকে মধ্যযুগ কিংবা মুসলিম যুগ বলা হয়। অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করে এটাকে মধ্যযুগ না বলে অনেকে সুলতানি যুগ কেন বলেছে, কারণ একটাই, এই সময় যারা শাসক করে সবাই প্রত্যেক হচ্ছে মানে সুলতানি ছিল, মানে অর্থাৎ নিজেকে রাজা বলে ঘোষণা করেছে। সবাই সুলতানি উপাধিটা নিয়েছে না সবাই নাই, নিজেকে সুলতান বলে দাবি করত। এর আগে যে সমস্ত রাজা দেখেছি, পল্লবের রাজা দেখেছি তাই না, কাঞ্চির রাজা দেখেছি, দক্ষিণ ভারতে দেখেছি, এক একটা প্রদেশে এক একজন, এদেরকে সামন্ত রাজা বলা হয়, এদেরকে বলা হয় সামন্ত রাজা বলা হয়, এক একটা প্রদেশ। কিন্তু দিল্লিতে যখন শাসন করা করতে বলছে আমি শুধু এ নয়, সারা ভারতের আমি সুলতান, এই জন্য এটাকে বলা হচ্ছে সুলতানি যুগ বলা হচ্ছে। নিজেকে আকবর যখন শাসন করছে কি মনে করছে যে আমি শুধু দিল্লিতে শাসন করবো না, সারা ভারত আমার, কি তাই তো? কিন্তু এর আগে কই এরা তো করেনি, আমাদের এর আগে যেসব সেন রাজা সামন্ত বল্লাল সেন কখনো বলেছে? কখনো বলেনি। সেই সাহস, এই জন্য এটাকে সুলতানি যুগ বলা হয়। আবার এই যুগটা মুসলিম যুগ কেন বলা হচ্ছে? এই টাইম ফ্রেমে কোনো হিন্দু রাজা শাসন করেন, এই টাইম ফ্রেমে দেখবো যে 1206 থেকে 1707 এই টাইম ফ্রেমে কোনো হিন্দু রাজা শাসন করেননি, তাই জন্য এটাকে মুসলিম যুগও বলা হয়। ঠিক আছে, ওটাকে মধ্যযুগ না বলে এটাকে মুসলিম যুগ বলা হয়। ইন্টারভিউতে আমার সঙ্গে কোশ্চেন জিজ্ঞেস করবে যে এটা কেন মুসলিম যুগ, যে এই টাইম ফ্রেমে কোনো হিন্দু শাসন করে। ওকে, আগের দিন যে ঘটনাটা বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে মোহাম্মদ ঘুরির ঘটনা, এবং সেখান থেকে আমাদের সুলতানের যুগ শুরু হয়, তাই তো? তার আগে দুটো একটা কোশ্চেন আছে। 712 খ্রিস্টাব্দে আরবরা প্রথম ভারতে আক্রমণ করা শুরু করে কার দ্বারা? মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম প্রথম ভারতে আক্রমণ 712 লিখে ওঠে না, কি হচ্ছে? কে সাউন্ড করেছিল এটা? আরব কে? মোহাম্মদ বিন কাসেম। লিখে নিতে হবে কাসেম। অনলাইন যারা আছো, 712 খ্রিস্টাব্দে আরবরা ভারত আক্রমণ করে, কে করেন? কাসেম, মোহাম্মদ বিন কাসেম। ঠিক আছে, এবং এই টাইম ফ্রেমের পর থেকে আমরা যদি দেখি যে মধ্য এশিয়া, আরবরা কোথা থেকে আসছে? মধ্য এশিয়া থেকে, তাই তো? মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম। হ্যাঁ, মধ্য এশিয়ার একটা রাজ্য ছিল, যেটা হচ্ছে, যেটা শাসন করার সবার ইচ্ছা, সেটা হচ্ছে গজনি, গজনি প্রদেশ, গজনি রাজ্য। এবং সেটাকে প্রতিষ্ঠা করেছিল কে বলতো? তারা আলাউদ্দিন, নাম হচ্ছে আলাউদ্দিন, স্বাধীন গজনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন। গজনি রাজ্য, আলাউদ্দিনের পুত্রের নাম হচ্ছে সবুক্তগিন। আলাউদ্দিনের পুত্রের নাম সুবুক্তগিন। হ্যাঁ, অবশ্যই একবার অবশ্যই মাথায় মনে থাকবে না, বাট তোমার তো মাথায় কোথাও না কোথাও বেঁধে থাকবে। থটটাকে রাখতে হবে যে মিডিল যুগ আমি যদি পড়তে গেলে আমার এই না থাকবে, হয়তো কখনো মিস্টেক হতে পারে, হ্যাঁ অপশন দেখলে তুমি বেরে আসতে পারবে। কি প্রবলেম?
এই যে যখন আলাউদ্দিন সাম্রাজ্য করছিল, মধ্য এশিয়ায় সাম্রাজ্য করছিল এবং ভারতে আসার বারবার চেষ্টা করেছিল, কিন্তু তার পুত্র সৌগতগিন সরাসরি ভারত আক্রমণ করেছিল। কারণ আমরা এইখান থেকে কেন আসছি 712 আরব, আর আমাদের মধ্যযুগ শুরু হচ্ছে 1206 থেকে, তাই তো? এই টাইমে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এত ঘটনা আমাদের দরকার নেই। আমাদের যেগুলো দরকার, যে গজনীতিকে বলছে যেগুলো আলাউদ্দিন কোন সাম্রাজ্য হচ্ছে মধ্য এশিয়া, সেটা হচ্ছে গজনী। ঠিক আছে, গজনী রাজ্য কে প্রতিষ্ঠা করে কিছু পার্সেন্ট রিপিট হয়েছে। আচ্ছা, তার পুত্র সৌগতগিন যিনি সরাসরি ভারত আক্রমণ করেন, এবং সৌগতগিনের সঙ্গে যিনি এসেছিলেন, হ্যাঁ, মামুদ, সুলতান মামুদ। কতবার ভারত আক্রমণ করেছিল? 17। তিনি একটা ভারতের ভালো মন্দির লুট করেছিলেন, সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির অনেকবার রিপিট হয়েছে। তাহলে এখানে কি কি নেই লিখে নেবেন। সৌগতগিনের সাথে সুলতান মাহমুদের সম্পর্ক নেই, কিন্তু সঙ্গে এসেছে, বারবার মাথায় রাখবেন। এটা এর পুত্র সৌগতগিন, মাহমুদ এর সঙ্গে এসেছে। এসে যখন এ ভারত আক্রমণ কথা ভাবলো, তো প্রথম ভারতীয় সৌগতগিন হচ্ছে সুলতান মাহমুদের সঙ্গে ভারত আক্রমণ করেছে। ঠিক আছে, সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করে। সুলতান মাহমুদ কত ভারত আক্রমণ করে? অনেকবার রিপিট হয়েছে, কিন্তু কতবার মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছে? হ্যাঁ, তাহলে এরা যখন ভারতে ঢুকবে, কোন দিকে ঢুকবে? আফগানিস্তানের কোচ থেকে, আফগানিস্তান পাঞ্জাব ওই সাইডে ঢুকবে নাকি? উত্তর, এই যে যখন এই মধ্য এশিয়ার যে লোকজনগুলো যখন ভারতে ঢুকবে, কোন দিকে ঢুকবে? হ্যাঁ, 17 বার না, 17 বার। এই মধ্য এশিয়ার যে লোকগুলো যখন ভারতে ঢুকবে, কোন দিকে ঢুকবে? উত্তর পশ্চিম যে দিক থেকে আছে, আফগানিস্তান আছে, কাবুল আফগানিস্তানে ঢুকবে। সেখান থেকে দেখবো কাবুল আফগানিস্তান থেকে আমাদের বাবর টাবর সবাই এসেছিল ওই টাইপের, তাই তো? তো ওই জায়গাটা দেখবো যে এ যখন আক্রমণ করছে সুলতান মাহমুদ 17 বার, এবং সে কোন প্রদেশ থেকে আসছে? পাঞ্জাবের ওই সাইড থেকে আসছে, তাই তো? ওই সাইডে আছে পাঞ্জাব নাকি? ম্যাপের কোন সাইডে আছে? ওই সাইডে আছে। ওই প্রদেশ থেকে যখন আসছে, পাঞ্জাব প্রদেশে শাসন করতে কে? কি নাম? জয়চাঁদ, হিন্দুরা। ভারত সবসময় হিন্দুরা আছে, মানে ভারত সবসময় হিন্দুদের আধিপত্য ছিল। প্রাচীনকালে দেখা যায় যে, এবং এই যখন মধ্যযুগে এই একটা শাসন ঢুকবো, তারপর দেখতে হবে যে এই সময় এই যে সুলতান মাহমুদ জয়চাঁদকে বহুবার পরাজিত করে, বহুবার পরাজিত করে। ঠিক আছে, এটা কোশ্চেন আসবে না, কিন্তু যেহেতু আমরা বাইরের দিক থেকে পড়ছি, যারা বাইরে থেকে যারা আসছে মুসলিমরা আসছে, তাই তো? ভারত যারা শাসন করছে তারা কারা? হিন্দু। ওকে, এবার যদি আমরা দেখি যে সুলতান মাহমুদ যখন ভারতে প্রবেশ করছে, যে টাইম ফ্রেমে ভারতে প্রবেশ করছে, সেই সব বিভিন্ন হিন্দু রাজারা কি করছে? আটকানোর চেষ্টা করছে, তাই তো? নিশ্চয়ই সুলতান মাহমুদকেও আটকেছে অনেকবার, কিন্তু জয়চাঁদকে হত্যা করে তারা ভারতে প্রবেশ করেছে। এবং সুলতান মাহমুদের পাশাপাশি লিখে রাখবে যে তিনি সোমনাথ মন্দির এবং কৈলাসনাথ মন্দির লুট করেছেন, তাই তো? মাহমুদ
লুট সবাই করেছিল, এ এত বেশি লুট করেছিল যার জন্য ইতিহাসে এসেছে। মালিক কাপুর লুট করেনি? মালিক কাপুরও তো লুট করে, হ্যাঁ, আলাউদ্দিন খলজি সেনাপতি। বলা হয় সে এত লুট করে গেছে, মানে এত চাপি যে গাধাগুলো চেঁচাচ্ছে, এত লুট করে। মালিক কাপুর বলছি, মালিক কাপুর আলাউদ্দিন খলজির সেনাপতি। ওই যখন আলাউদ্দিন খলজিতে যাব তখন পেয়ে যাবো। হয়েছে? এই যে মাহমুদের সঙ্গে একজন হচ্ছে ভালো লেখক এসেছিল, নাম কি? মাহমুদের সাথে এসেছিলেন অলবেরুনি। তাইতো নাকি? আর এর আসল নাম তো বলা উচিত, অলবেরুনি আবু রিহান। এর নিচে লিখে রাখো আসল নাম। আবু রেহান বা আবু রিহান, বিভিন্ন বইতে বিভিন্ন বই, ঠিক আছে? আচ্ছা, এই সুলতান মাহমুদের যে এই যে আক্রমণের ঘটনা কিংবা সবুক্তিগিন কিংবা আলোক্যগিন যে সমস্ত ঘটনা এখন দেখলাম, সেগুলো পাবো আমরা এই হচ্ছে আলবেরুনির লেখা। কি কি লিখেছেন ইনি? কি হবে? হিন আর কিতাবুল হিন, দুটো বই, যেটা আমাদের ইতিহাসকে আমাদের জানতে সাহায্য করে। প্রত্যেকবার পড়াশোনা আমরা দেখছি যে প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখবো কিছু না কিছু তথ্য থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি, তাই তো? তাহলে সুলতান মাহমুদের সঙ্গে এই সময় এলো আলবেরুনি এবং তার দুটো বই, সেটা কি কিতাবুল হিন আর তাহকিকি হিন, তাই তো? বুঝলাম? হ্যাঁ, ওরা মোল্লা ছিল, ওরা কি এত লিখবে? ইন্ডিকা গণিত কি হয়েছে? এটা হচ্ছে তোমার রিভাইজ। তুমি যদি তাই বলো, আমাদের দোস্ত না যে ওরা ওইরকম নামে বই লিখে। হ্যাঁ দোস্ত ওদের, আমাদের তো কোনো দোস্ত নেই, ওই জন্য আমরা চাকরি পাচ্ছি না। ওরা ওইরকম ভাবে, ওরা ওইরকম ভাবে নাম লেখা লিখে, ওরা মুসলিম ছিল কিছু করার নাই, নামটাই ওইরকম। হ্যাঁ, আপনি ছিলেন না? কিতাবুল হিন আর তাহকিক কার লেখা? অলবেরুনির লেখা। আসল নাম আবু রেহান। কার সাথে এসেছিল? মাহমুদের সাথে এসেছিল। মাহমুদ কি করেছিল? 17 বার ভারত আক্রমণ করেছিল। মাহমুদ কি কি করে সোমনাথ কৈলাসনাথের মন্দির লুট করেছিল, তাই তো? সোমনাথের মন্দির কোথায়? গুজরাটে, তাই তো? মানে কথাই আছে, মানে একটা জিয়াউদ্দিন বারুনি বলে একজন আছে, তিনি লিখেছেন, বলছে যখন এই আমাদের মাহমুদ ভারতে আসছে, তখন এই যে মন্দির পাঠশালায় কি হচ্ছে? বৌদ্ধ চর্চা হচ্ছে না? এই যে মন্দির পাঠশালা কি হচ্ছে? বৌদ্ধ চর্চা হচ্ছে। ও এসে বুঝতে পারেনি আরবি লোক কি সব করছে, তাও ভেঙে গেল, মেরে পিড়ে সব তুলে নিয়ে চলে গেল। তাহলে শুধু দরকার নয়, লুট করে নিয়ে আসে। এবং এদের একটা উদ্দেশ্য ছিল, মানে বলে এখনো পর্যন্ত বলে যে উদ্দেশ্য ছিল জিহাদ ঘোষণা, মানে ঐতিহাসিকরা লিখেছে। এবার আলটিমেটলি এদের পারপাস কি ছিল? যে ভারতে এসে লুট করা, না ভারতে এসে সাম্রাজ্য বিস্তার করা? সেটা না, ওদের 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 ওই সময় টাইম পেলে ইয়ের মধ্যে 1206 এর আগে পর্যন্ত ওদের লুট করারই চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, লুটই করেছে। সাম্রাজ্য বিস্তারের কোনো এবার তখন যে ভারতীয়রা যে প্রতিহত করেনি তা না, আমরা জয়পালকে তো সেখানে অ্যাটাক করেছে, তারপরেও তো আমরা তো পৃথ্বীরাজ চৌহান পাবো, তারপরেও তো পৃথ্বীরাজ চৌহান পাবো। পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ ঘুরি কতবার হেরেছে? প্রায় 17 বার 18 বার হেরেছে, কোনো বই 14 বার লিখেছে, হেরেছে তো। কি হ্যাঁ, সেই গল্পই আসবে। এইবারে ঢুকে যাবো আমাদের মূল সুলতানের, যেখান থেকে এরা। আচ্ছা,
এবার যে জিনিসটা দেখবো যে আমরা এতক্ষণ অব্দি দেখে নিলাম যে ভারতে যারা আসার চেষ্টা করেছে এবং আসতে পারেনি এবং বিভিন্ন রকম ভাবে প্রতিহত করেছে, করার পরে তারা কেউ থেকেছে কেউ চলে গিয়েছে, ম্যাক্সিমাম লোক নিজের জায়গায় চলে গিয়েছে। কিন্তু এদের সঙ্গে আসা আরেক ব্যক্তিবর্গ যেটা মোহাম্মদ ঘুরি বলা হয়, গজনী রাজ্য থেকেই এসেছিল এবং তিনি তার আদি আর পরিচয় জানা যায় না যে এনার সঙ্গে কি রিলেশন আছে, এই মামুদের সঙ্গে কি রিলেশন আছে কোনোভাবে আপাতত আমরা দেখি না। তোমরা যদি কখনো পাও যে সুলতান মাহমুদের সঙ্গে আমাদের মোহাম্মদ ঘুরির এই রিলেশন ছিল, হ্যাঁ আরে আজ পড়েনি কাল পড়বে, কাল যখন তোমার দরকার তখন পড়বে। যদি কখনো পাও কোনো কিছু যে তথ্য যে এর সঙ্গে এই রিলেশন ছিল, পাওয়া যায় না, বলা স্বাধীন গজনী রাজ্য থেকে এসেছিলেন আমাদের মোহাম্মদ ঘুরি এবং তিনি প্রথম ভারত জয় করার স্বপ্ন দেখেছিলেন, ভারতে থাকার স্বপ্ন দেখেছিলেন। এরা কি করছে টাকা লুট করে চলো আবার নিজের ঘর মধ্যে সব ফিরে চলে, কিন্তু মোহাম্মদ ঘুরি দেখবো যে না ফিরে যাওয়ার কোনো গল্প নেই, এখানেই শাসন করতে হবে। মোহাম্মদ ঘুরি টাইপে দেখবো যে মোহাম্মদ ঘুরি একবার নয়, কোনো 14 বার, কোনো 17 বার, কোনো 18 বার লেখা আছে। সেটা আমরা বলবো অনেক কবার ভারতে আক্রমণের চেষ্টা করছে। সে সময় ভারতের হচ্ছে শাসক তিনি পৃথ্বীরাজ চৌহান বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান বা পৃথ্বীরাজ চৌহান, বিভিন্নভাবে বিভিন্ন লেখা আছে। বলছে যে বিভিন্ন যুদ্ধে আটকেছে, কিন্তু তরাইনের প্রথম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে ঐতিহাসিক গুরুত্ব এই জন্য যেখানে অনেক বেশি প্রবলভাবে আক্রমণ করা হয়েছে এবং প্রথম যুদ্ধতে ঘুরি হেরে যায়। এই কোশ্চেনগুলো লেখা নাও। প্রথম তরাইনের যুদ্ধ কত সাল? 1111। রেগুলার চর্চা আলোচনা করতে করতে এগুলো মনে থাকবে, আবার 2 মাস 5 মাস 6 মাস পড়বে না, অটোমেটিক ভুলে যাবে, গিয়ে পরীক্ষার নেগেটিভ বেড়ে আসবে। আমাদেরও এমন না, আমাদেরও কি করছো তুমি? ও তরাইনের সার্চ করছো, গুড। আচ্ছা, প্রথম তরাইনের যুদ্ধ কত সাল? 1191। কার কার মধ্যে? মোহাম্মদ ঘুরিয়া পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, তাই তো? অনলাইন যারা আছো তারা দেখে নাও একবার। প্রথম তরাইন যুদ্ধ 1191 সালে হয়েছিল। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে জিতেছিলেন হচ্ছে চৌহান, তাই তো? তাই তো? দ্বিতীয় তরাইন যুদ্ধ কত সালে হচ্ছে? পরের বছর। তরাইন যুদ্ধ 1100 সেই ঘড়ির সঙ্গে চৌহান জিতছে কে? প্রসেনজিতের একটা সিনেমা রয়েছে, সিনেমাটার নাম সম্ভবত না না বকুলপ্রিয়া, যেটা এই ঘটনা রয়েছে। বকুলপ্রিয়া সেটা বাংলাদেশের ঘটনা। সম্ভবত দুটি পাতা একটা চিঠি দিলাম লিখো না, কোন সিনেমা শুনুনি? পসিবিলিটি দুটি পাতা, ওদের 3টে মামা থাকবে, মানে না? আচ্ছা, ওই যে কোনো সিনেমা, প্রসেনজিতের সিনেমা, হ্যাঁ আছে তো। হ্যাঁ, 3টে মামা থাকবে, ভাগ্নির সঙ্গে প্রেম করবে, প্রেম করতে দেবে না। সে অনেক আগে প্রসেনজিতের প্রথম টাইমের সিনেমা, এবং সিনেমাতে একটা জায়গায় গান আছে না, ওটা না, মামা তুমি আমাদের ভরসা, ওখানে আছে এই গল্পটাই বলা আছে। পৃথ্বীরাজ হয়ে ছুটে যায়, সংযুক্তাকে নিয়ে কেটে যায়, গানটা একটা লাইন আছে দেখি, সেই এই ঘটনাই বলেছে। হ্যাঁ অবশ্যই শুনতে হবে, না শুনলে কি করে জানবে?
এমনি সিলেকশন হবে তোমার সিলেকশন এমনি হবে হ্যাঁ গানও দেখতে সিনেমা দেখতে তাতে ভালো জিনিস নিতে হবে তুমি একটা সিনেমা দেখছো একটা সিনেমা কি খুঁজছো কোন একটা ছোট ডিসপ্লে সেটা দেখছো কেউ খুঁজছে তথ্য কোথায় আছে দেখছো একই সিনেমা দেখে কেউ তথ্য কালেক্ট করছে একই সিনেমা দেখে কেউ খারাপ করে যাচ্ছে এটা তোমার চয়েস 90% জিনিসটা নেগেটিভ জিনিসটাই হচ্ছে বেশি 90% এই জন্য সিলেকশন হয় না কেন হচ্ছে না স্যার আমি তো সব কিছু করেছি আর হচ্ছে না এই জন্য তুমি দেখে কি নিচ্ছ আচ্ছা প্রথম তরানের যুদ্ধ হলো মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহান জিতে গেল মোহাম্মদ ঘড়ি গিয়ে পায়ে পড়ে গেল পৃথ্বীরাজ চৌহানের বলে প্রভু ক্ষমা করে দাও বহুত বড় ভুল করে ফেলেছি পৃথ্বীরাজ চৌহান হচ্ছে হিন্দু রাজা বলে আমার হাতে তরোয়াল থাকবে আর অপরাধ তরোয়াল থাকবে তাই কখনো মারি না বিশাল ক্ষমতা মানে গর্ব যে আমি যে মানুষ শুয়ে থাকে আমার পায়ে ধরে আমি তাকে মারি না কখনো দ্বিতীয় যুদ্ধ তরানি যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান হেরে গেছে মোহাম্মদ ঘড়িকে ক্ষমা চাইছে আমি তো ক্ষমা করি না একদম গলা নামিয়ে দিয়েছি ঘটনা হচ্ছে এখানে প্রথম যুদ্ধের সময় সেনাপতি হচ্ছে জয়চাঁদ কার সেনাপতি পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি জয়চাঁদের মেয়ে হচ্ছে সঙ্গীতা প্রথম যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহান এবং জয়চাঁদের মধ্যে রিলেশন আরো গাঢ় এবং তখন জানতে পারে জয়চাঁদ যে ওর মেয়ের সঙ্গে প্রেম হচ্ছে পৃথ্বীরাজ এই যে এর সেনাপতি জয়চাঁদ সেনাপতি জয়চাঁদ বিশাল লোক মানে ও বিশাল শক্তি ওর দিমাগের বলেই পৃথ্বীরাজ চৌহান হারিয়ে দিয়েছে ভারতের যে সমস্ত দেখা যাবে এই আকবর টাইমেও দেখবো আমরা আকবর টাইমেও যে সমস্ত সেনাপতি দেখো বৈরাম খান থেকে শায়েস্তা খান থেকে সব হিন্দু লোক বিশাল দিমাগ ও তাদের দিমাগের বলেই জিতেছে শুধু ব্রেন লাগিয়েছে বলছে পৃথ্বীরাজ চৌহান এবং এই যে জয়চাঁদ রিলেশন যখন গাঢ় হয়ে যায় জানতে পারে যে ওর মেয়ের সঙ্গে প্রেম চলছে পৃথ্বীরাজ চৌহান কি বলে স্যার আমার মেয়ের সঙ্গে প্রেম করে ইগো কি হয় ম্যাক্সিমাম ছেলে ভালো মেয়ে দুজন চায় বাড়ির লোক মানছে না কি কারণ ইগো আমি দেবো না এটাই হচ্ছে বড় ভুল তো জয়চাঁদ কখনোই পৃথ্বীরাজকে মেরে যেত যখনই হেরে যাবো পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি জয়চাঁদ ঘড়িকে বলল তোমার কি হারানোর ইচ্ছা আছে চলে এসো আমি রাস্তা করে দিচ্ছি এসো ক্ষমতা ছিল মোহাম্মদ ঘড়ির হারানো যাকে প্রবল হারাচ্ছে 17 বার 18 হারাচ্ছে সে এই পরের বছর হারিয়ে দিচ্ছে একটা লজিক থাকবে তো বিশ্বাসঘাতকতা জয়চাঁদ ও সেই গানটাকে গাইলে লাগিয়েছিল পৃথ্বীরাজ হয়ে ছুটে যায় সংযুক্তকে নিয়ে কেটে গেল কারণ মামারা যখন বিয়ে দিচ্ছে না মেনে নিচ্ছে না তখন বলছে পৃথ্বীরাজ হয়ে যেন ছুটে যায় গিয়ে মেয়েটাকে বিয়ে করে সংযুক্ত দ্বিতীয় বছর কি হয়ে গেল মোহাম্মদ ঘড়ি জিতে গেল এবং পৃথ্বীরাজ চৌহান হেরে গেল এবং মৃত্যুবরণ করে হত্যা করে দেওয়া হলো ঠিক আছে ভারতের দুটো ইম্পর্টেন্ট ঘটনা 1192 থার্ড সুলতানের যখন শুরু হয়নি কি শুরু হবে এবার 1191 হয়ে গেল 92 হয়ে গেল 1194 জয়চাঁদ বলছে আমি তো তোমাকে এত হেল্প করলাম আমার কি হবে এবার আমি তোমাকে এত হেল্প করলাম আমার এটা জিতে দিলাম হ্যাঁ তোমাকে তো পুরস্কার দিতেই হবে তোমাকে পুরস্কার দেবো না মোহাম্মদ ঘড়ি হচ্ছে ঘোর মুসলমান দেখেছে দেখে বলছে যে তার নিজের গুরুকে সম্মান করলো মেরে দিল আমি তার কাছে রাখবো কি ভেবেছিল জয়চাঁদ তো বিশাল শাসক বললাম যুদ্ধ করবো 1194 চন্দ্রওয়ারের যুদ্ধ 1194 হচ্ছে কার মধ্যে হচ্ছে আচ্ছা এবার বলো এই যুদ্ধে জয়চাঁদ হেরে গেছে ঘড়িকে একটু বাঁচিয়ে রাখবে হ্যাঁ সবাই মেরে দেবে এই যুদ্ধে কার মৃত্যু হচ্ছে জয়চাঁদের মৃত্যু হচ্ছে ওকে তিনটে এখানে যুদ্ধ দেখবো যেখানে ভারতীয় যে হিন্দুদের যে আটকানোর ক্ষমতা সেখানে পুরো বিধ্বস্ত হয়ে যাচ্ছে বুঝতে ঘড়ি গেল
জয়চাঁদ হেরে গেল, এই পৃথ্বীরাজ চৌহান হেরে গেল, জয়চাঁদ হেরে গেল, মারা গেল। এবং এই পরে আমাদের হচ্ছে মোহাম্মদ ঘুরি কি করলো, যে ভারতে যদি আমাকে ঢুকতে হয় আমাকে একটা ভালো ব্যক্তি নিয়ে যেতে হবে। এই যে অনুচর ছিলেন, তার নাম হচ্ছে কি, কুতুবউদ্দিন আইবক। অনুচর এবং কি ছিলেন, অনুচর ছিলেন এবং দাস ছিলেন। প্রথম টাইমে দেখা যাচ্ছে যে তোমার দাস কেনা বেচা, এবং তাদের মধ্যে সবচেয়ে ভালো তাদেরকে কিনে দেখাচ্ছে, এর দিমাগ খুব সলিড। এর অনুচরকে তাহলে পার পেলাম আমরা, ঘড়ির অনুচর কুতুবউদ্দিন আইবক। ঘড়ি জিতে গেছে, ঘড়ি ভেবেছে সাম্রাজ্য করবে, কিন্তু তারপর যখন ঢুকে দেখলো, বলছে না, এই অনুচরটাকে ছেড়ে যাই, ইয়ে করুক, আমি ফিরে যাই পারি। তাহলে এই কুতুবউদ্দিন আইবক ছিল, ওর অনুচর ছিল এবং দাস ছিল। কুতুবউদ্দিন আইবক থেকে শুরু আমাদের হচ্ছে দাস বংশ। দাস বংশ কেন বলছি দেখুন, এবার যারা যারা সাম্রাজ্য করে প্রত্যেক কারো না কারো দাস ছিল, এই জন্য একটা দাস বংশ বলা হয়, বা ইলবারি তুর্কি বংশ বলা হয়। অর্থাৎ এই সমস্ত যে সমস্ত বেশিরভাগ ওই তুরস্ক পারস্তান থেকে এসেছিল বলে তাকে তুর্কি বলা হয়, ঠিক আছে, ইলবারি তুর্কি বা দাস বংশ বলা হয়। আচ্ছা, ঘড়ির অনুচর পেলাম কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ভারতে ছেড়ে গেল, ঘড়ি ফিরে গেল নিজের জায়গায়। নেক্সট আবার আসলো, ততদিনে কুতুবউদ্দিন বুঝে গেছে যে আমাকে যদি সাম্রাজ্য করতে হয়, ঘড়িকে তো বাঁচিয়ে রাখলে চলবে না, এটা আমি ঠিকমতো সাম্রাজ্য করতে দেবে না। 1205 ঘড়িকে মারছে, কুতুবউদ্দিন মারছে না। এবার কেউ সাজেস্ট করছে তাকে না মারলে হবে না, আমি মারলে খারাপ দেখাবে, রাজা মারছে একটা লোক কম দেখায় না। গুপ্তচরের হাতে মৃত্যু হচ্ছে কার, মোহাম্মদ ঘড়ি, 1205। গুপ্ত ঘাতকের হাতে মৃত্যু। তাহলে কি হলো, কুতুবউদ্দিন পুরো ফ্রি হয়ে গেল। কুতুবউদ্দিন নিজেকে সুলতান বলে সিংহাসন উঠলো 1206। শুরু হয়ে গেল সুলতানি যুগ বা দাস বংশ। ওকে, আমরা 1206 থেকেই পড়বো যে দাস বংশ। কুতুবউদ্দিন আইবক যখন, তিনি কোথায় বসছেন, দিল্লিতে। তিনি কি স্বপ্ন দেখছেন যে একটা এলাকা শাসন করব, না, সারা ভারত শাসন করতে হবে, তাই তো, সারা ভারত শাসন করতে হবে। কুতুবউদ্দিন আইবক যদি দেখি, কুতুবউদ্দিনও সেনাপতি ছিল। কুতুবউদ্দিন আইবক সেনাপতির নাম কি, না, ইলতুৎমিশ তো দাস ছিল, প্রত্যেকটা দাস বংশ, এই বংশ যত দাস লোক। ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি। আমরা লক্ষণ, যখন আমরা লক্ষণ সেন পড়ছিলাম, তখন পেয়েছিলাম যে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজির নবদ্বীপ হচ্ছে অ্যাটাক করেছিল মাত্র 17টা কিংবা 18টা লোক। লক্ষণ সেন এই ভয়ে পালিয়ে গেছিল। গল্পটা বলেছিলাম তোমাদের, মনে থাকবে, গল্পের আকারে মনে রাখবে, তাহলে ইতিহাস মনে থাকবে যে 17-18 এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি হচ্ছে, তার হচ্ছে কুতুবউদ্দিন আইবকের সেনাপতি হয়ে আছে। ঘড়ির মৃত্যু হয়ে গেল। কুতুবউদ্দিন আইবক কি করলো, দিল্লিতে কি সামনে চালালো, দাস বংশ। আমরা এখানে মুছে দিয়ে দাস বংশ চালিয়ে দিতে, এবং আমাদের একটা একটা পয়েন্ট দেখানো হচ্ছে কার টাইমে কি কি হয়েছে।
আচ্ছা, তাহলে প্রতিষ্ঠাতা কাকে পাবো? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক পেলাম, তাই তো? এইখানে আরেকটা জিনিস দেখার আছে। আমরা এতক্ষণ যে ঘটনা পড়ছিলাম, কি কি ঘটনা পড়েছিল? প্রথম তরানি যুদ্ধ, দ্বিতীয় তরানির যুদ্ধ এবং চন্দ্রওয়ারের যুদ্ধ, যেখান থেকে মানে আমাদের সুলতানি সাম্রাজ্য শুরু হচ্ছে। তো এই ঘটনা আমরা কোথায় পাবো? পৃথ্বীরাজ চৌহানের হচ্ছে সভাকবি চাঁদ বরদাইয়ের একটা রচনা ছিল, পৃথ্বীরাজ রাসো। এটা লিখে নাও দেখো ওই ঘটনার কাছে। এই ঘটনাগুলো আমরা পৃথ্বীরাজ রাসোতে লিখতে পাই। গ্রন্থের নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো। আর ঘুম পাচ্ছে? গ্রন্থ পৃথ্বীরাজ কে লিখছে? চাঁদ বরদাই। কে ছিলেন? অভাব। পৃথ্বীরাজের সভাকবি হল চাঁদ বরদাই, তিনি পৃথ্বীরাজ রাসো। সেই ঘটনাতে লেখা আছে তিনটে যুদ্ধের কাহিনী। প্রথম তরানি যুদ্ধ, দ্বিতীয় তরানি যুদ্ধ, চন্দ্রওয়ারের যুদ্ধ। ওকে, হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। দাস বংশ প্রতিষ্ঠা হলো 1206, তাই তো? 1206 লেখা দরকার আছে। আচ্ছা, কুতুবউদ্দিন দাস বংশ না, কুতুবউদ্দিন শুধু কুতুবউদ্দিন এটি শাসন করেছে। 1206 থেকে 1210 কি হচ্ছে? কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক বলা অনেক দান করতে হয়েছে, লাখ বক্স বলা হয়, তাই তো? লক্ষ দান করতে, লাখ বক্স বলা হতো, এবং মালিক বলে কথা বলা। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট যে ঘটনা আছে, গল্পের আকারেই মনে রাখবে। তাহলে তোমাদের ইম্পর্টেন্ট কি হবে? ওই যদি মুখস্থ করো না কি হবে, আজ পড়েছো কালকে ভুলে যাবে। গল্প যদি মনে থাকে, তোমাদের কোথাও না কোথাও যেখানেই যাও না কেন গল্পটা মনে থাকে। প্রথম এলো ভারতে, কে এলো? ইসলাম, তাই না? এটা মুসলিম এসে দেখছে সেই টাইম ফ্রেমটার কথা বলছি, যে টাইম ফ্রেমটা 1206। এই টাইম ফ্রেমে যখন মুসলিম শাসন করা শুরু করছে, সারা ভারত শাসন করার কথা হচ্ছে, তখন ভারতে কারা আছে? হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, মুসলিমরা নিঃসন্দেহে কম আছে। কিন্তু একটা মুসলিম শাসন করবে, তারা পরামর্শ কার কাছ থেকে নিচ্ছে? এক মৌলবীর কাছ থেকে, দ্বিতীয় হচ্ছে সুফি সন্তদের কাছ থেকে। ঠিক আছে, দুটো ব্যক্তির কাছ থেকে ওরা পরামর্শ নেবে। যেটা এখন মুসলিম সোসাইটিতে কি হয়েছে? সুফি সন্ত উঠে গেছে, শুধু মৌলবীরা টিকে রয়েছে। হিন্দু ধর্মে তাই পুরোহিতরা বেঁচে আছে, বাকি যারা এই যে সাধক ছিল তারা সব বেপাত্তা হয়ে গেছে, তাই না? আগে সাধক ছিল না, বিভিন্ন ধরনের সাধকদের কোনো পিছু টান ছিল, তারা যে পরামর্শ দিত ভালো পরামর্শ দিত। মুসলিম সমাজ ঠিক তাই, যে যেমন সুফি ছিল, সাদা প্রশ্ন ব্যবহার করা হতো, খলিফা যখন আমরা পড়বো তখন পাবো। সুফিরা যখন কোনো কিছু বলবে, কোনো কিছু পিছনে টান থাকবে, ওইটা বললে আমার লাভ হবে কোনো নয়, তারা গোটা সমাজের উন্নতি সেটা বলবে। এবং এই কুতুবউদ্দিন আইবক পরামর্শ দুটো ব্যক্তির কাছ থেকে,
এক হচ্ছে মৌলবীদের কাছ থেকে, দ্বিতীয় হচ্ছে সুফিদের কাছ থেকে। ঠিক আছে? তো যখন সাম্রাজ্য করার কথা ভাবছে, মৌলবীরা পরামর্শ দিচ্ছে, ভাই তুমি এখানে শাসন করছো, হ্যাঁ তুমি মুসলিম, আর এখানে যারা বাঁচবে তারা কাফের, সবাইকে মুসলিম বানাও, তুমি সাম্রাজ্য কিভাবে করবে? ভালোভাবে শুনলো, খুব বুদ্ধিমান লোক। শুনে গিয়ে এবার চলে গেছে সাধক কাছে, সুফি। সুফির কাছে গিয়ে বলছে বাবা সাহেব, এই মৌলবীরা এসে আমাকে বলছে যে এইটা করতে হবে, যে অমুসলিম যারা তো মুসলমানে পরিণত করতে হবে, কোনটা করা ঠিক হবে? সাধক ব্যক্তি, সে যে কথা বলে জ্ঞানের কথা বলে, আচ্ছা বা বস, শান্ত হও। আচ্ছা তুমি বলো তো, তুমি যে ক্রাউনটা পড়েছো কত দাম? কয়েক কোটি টাকা দাম। যে মৌলবী যেটা পড়েছে কত টাকা দাম? 5 টাকা দাম। তুমি তোমার ক্রাউনের কথা ভেবে ভাবো। কুতুবউদ্দিন আইবক মৌলবীর কথা নিলেন না, নিলেন কার কথা? তার কি নাম ছিল? বখতিয়ার কুতুবউদ্দিন কাকি, সুফি ছিলেন। বখতিয়ার কুতুবউদ্দিন কাকি, যার নাম অনুসারে কুতুব মিনার তৈরি হয়েছিল। কুতুব মিনার কার নাম অনুসারে শুরু হয়েছিল? কে চালু করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। সুফি সন্তদের বিশাল বিশ্বাস করে, যার জন্য 2% মুসলিম পুরো 98% হিন্দু রাজ্যে শাসন করতে পারছে। ব্রেন কি ছিল? মানুষের ভালো। কি কি প্রশ্ন পেলাম? কুতুব মিনার কার নাম অনুসারে তৈরি হয়েছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনার কে তৈরি করেন? মিনার আইবক শুরু করেন। ওটাই নেগেটিভ হয়ে তাহলে আছে কতগুলো প্রশ্ন পেলাম। দেখো এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কে ছিলেন? সুফি সন্ত ছিলেন। কুতুব মিনার কে করেছিলেন? আইবক স্থাপনা করেছিলেন। শেষ কে করেছিল? ইলতুৎমিশ। খুব ভালো করে মনে রাখবেন, কোশ্চেন কিন্তু এখান থেকেই হয় যে কুতুব মিনারের কাজ সম্পূর্ণ কে করেছিল? ইলতুৎমিশ। ঠিক আছে, এর পরেই পাবো আমরা ইলতুৎমিশ। কাকির নাম অনুসারে হয়ে গেল। দিল্লিতে কোনটা? আগ্রা, দিল্লির কাছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে, কুতুবউদ্দিন আইবক মালিক লাখ বকশকে অনেক কি করছে, দান করতেন বলে লাখ বকশ করে। বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনার হলো, আইবক শুরু করলো। এর পাশেই লিখা শেষ করেছিল ইলতুৎমিশ। এর পাশেই লিখা শেষ করেন ইলতুৎমিশ। দিল্লিতে কুতুব মিনার দিল্লিতে কোন হচ্ছে আগ্রা? আগ্রা তো সেই আকবরের সেই আগ্রা তাজমহল আছে। তাজমহল তো আমরা দিল্লিতে বলছি।
তাহলে আবার দেখতে গেলে তো ওটা ভালো করে। আচ্ছা ইউটি হ্যাঁ, তারপরে দেখো কুতুবউদ্দিন আইবক যেহেতু ধর্মপ্রাণ ছিলেন, তাহলে সে মসজিদও নির্মাণ করবে, তাই তো? তিনি দুটো বিখ্যাত মসজিদ তৈরি করেছেন। তার মধ্যে একটাকে আমরা খুব ভালো করে মনে রাখি এবং পরীক্ষা আসে, যেটাকে বলা হয় আড়াই দিনকা ঝোপড়া। কোথায় করেছিল এটা? এটা কিন্তু দিল্লিতে করেনি, এটা করেছিল আজমিরে, দিল্লির কাছেই আজমিরে করেছিল। পাশাপাশি লিখে নাও, আড়াই দিনকার ঝোপড়া। হ্যাঁ, আড়াই দিনকা ঝোপড়া, আড়াই দিনের কুঠি। মসজিদের নাম স্যার? হ্যাঁ, আড়াই দিনকা ঝোপড়া কে তৈরি করেছিল? কুতুবউদ্দিন আইবক। কোথায় করেছিল? আজমির, দিল্লিতে নয়। হয়েছে দুটো করেছিল, তার দুটো ইম্পর্টেন্ট ছিল, বাট আমাদের এইটা বেশিরভাগ পরীক্ষা হয়েছে। হয়েছে পোলো খেলতে গিয়ে তিনি মারা যান, তাই তো? এবং তার পুত্রের নাম হচ্ছে আরাম শাহ। তিনি হচ্ছে আরাম প্রিয়, সাম্রাজ্য সম্পর্কে বুঝতেন না। ঠিক সেই টাইম ফ্রেমে আমাদের কুতুবউদ্দিন আইবকের হচ্ছে কে? দাস এবং জামান দিল্লির পরবর্তী শাসক। আরাম শাহ বলেছিল, কিন্তু এর পরবর্তী হচ্ছে পুত্র হচ্ছে আরাম শাহ, কিন্তু আরাম শাহ সেই আরাম প্রিয় লোক। 1273 বসে, হ্যাঁ, কিন্তু 1211 থেকে ইলতুৎমিশের সময় হ্যাঁ, কিন্তু সিংহাসনে এক বছর বসেনি। ইতিহাস বলছে যে এক বছর বসেনি, তাকে অভিষেক করানো হয়েছিল। ষড়যন্ত্র করতে করে করে একটা বছর সময় নিয়েছিল। হ্যাঁ, একটা বছর সাধারণত দায়ী। সময়কাল দেওয়া আছে 1211 হ্যাঁ, সাল দেওয়া আছে, বাট অতটা ইম্পর্টেন্ট নয়। আরাম শাহ বলে অতটা ভ্যালুয়েশন দেয়। তো আমরা দেখলাম, তারপরে যে ইলতুৎমিশকে দেখি। স্যার বলো স্যার কি খেলতে গিয়ে মারা যায়, খেলাটার নামটা বুঝতে পারছি না, আরেকবার বলুন। বলো স্যার খেলার নামটা? ও আচ্ছা, পোলো খেলা, পোলো বা চৌগান খেলা, পোলো বা চৌগান। ঘোড়ার পিঠে তো বসে টেকা। হ্যাঁ, ঘোড়ার পিঠে দৌড়ে দৌড়ে যেটা মানে। হর্স রাইডার। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক পেলাম আমরা, তাই তো? কুতুবউদ্দিনের পরে কে বললো? তার পুত্র আরাম শাহ। আরাম শাহ বলছেন, আরাম শাহ যোগ্য না হওয়ার কারণে দ্বিতীয় যিনি বলছেন তিনি হচ্ছেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং দাস। ঠিক আছে, মানে ওই একই ভুল তিনি আর করতে চাইছেন, তিনি একই ভুল আর করতে চাইছেন। আবার মেনে নেব না, আমাকে আবার নামিয়ে দেবে, সুতরাং কোনো দরকার নেই। তো ইলতুৎমিশকে যদি আমরা দেখি, ইলতুৎমিশই শেষ করবো আমরা। ইলতুৎমিশকে যদি আমরা দেখি, প্রথম যখন দিল্লিতে সাম্রাজ্য স্থাপন করার কথা কি ভাবলো? আইবক। তার মানে যখন দিল্লি, এর আগে যে সমস্ত রাজারা কিন্তু সামন্ত রাজা ছিল, প্রত্যেক এলাকা এলাকা রাজা ছিল, কিন্তু যখন আইবক ভাবলো যে সারা ভারত শাসন করতে হবে, তাহলে এই যে নতুন একটা ভাবনা চিন্তা, তার মানে পুরো ইনফ্যান্ট বাচ্চা টাইপের, ছোটভাবে আরো যদি আমরা তৈরি করতে কি হবে, পুরো ভালো করে বাঁধতে হবে। পুরো সাম্রাজ্য যদি না বাঁধি তাহলে কিন্তু হবে না। এই ধারণাটা বুঝে গেছিল ইলতুৎমিশ, যার জন্য ইলতুৎমিশ পরবর্তী রাজা। এবং এই দাস বংশে দেখবো প্রত্যেকে, এই দাসের প্রত্যেক কারো না কারো দাস বা গোলাম ছিল, এই জন্য একটা দাস বংশ বলা হয়েছে। ইলতুৎমিশের টাইম ফ্রেমে আমরা দেখবো যে ইলতুৎমিশ যখন শাসন করছে,
কত হচ্ছে 1211, তাই তো? সাম্রাজ্য ঠিকঠাক ভাবে চালাচ্ছে, তার কাছে 3টে হচ্ছে পরীক্ষা রয়েছে। কি কি রয়েছে? নতুন সাম্রাজ্য ভালো করে সাজাতে হবে, নাহলে সাম্রাজ্য ধরাস করে ভেঙে চলে যাবে। দ্বিতীয়ত আছে সেই সময় মঙ্গল নেতা মধ্য এশিয়ায় আক্রমণ করা শুরু করে দিয়েছে। চেঙ্গিস খান, মঙ্গল নেতা চেঙ্গিস খান মধ্য এশিয়ায় শাসন করা শুরু করে দিয়েছে। অটোমেটিক 10 বছর শাসন করা হয়ে গেছে। তাহলে তার কাছে কি সাম্রাজ্য গোছাতে হবে, ওদেরকে আটকাতে হবে, তাই তো? ওদেরকে আটকাতে হবে। আর এখানকার যে সামন্ত রাজা, এখানকার যে সমস্ত হিন্দু রাজারা কি মেনে নেবে? একটা মুসলমান এসে অত্যাচার করছে, মেনে নেবো? মেনে নেবো না। বিভিন্ন প্রদেশে তারা কি করছে? আস্তে আস্তে বিদ্রোহ ঘোষণা করছে। 3টে অপশন, এবং 3টে অপশনে 20 আমাদের বাধা হয়ে যাবে। প্রথমত কি পাবো? এই সাম্রাজ্যটাকে তাকে ভালোভাবে গুছিয়ে তুলতে, তাই তো? প্রথমত তিনি দেখলেন যে আগে ভিতরে প্রথমে দুটো প্রবলেম দেখি। একটা ভিতরের প্রবলেম, সামন্ত রাজারা কি করছে? যে মুসলিমদের শাসন করতে দেবো না, সামন্তরের প্রবলেম। দ্বিতীয় প্রবলেম বাইরে প্রবলেম, তাই তো? প্রবলেম বাইরে প্রবলেম কি আছে? মঙ্গল নেতার আক্রমণ। ওকে, মঙ্গল নেতা কার সময় আক্রমণ করছে? চেঙ্গিস, আমাদের হচ্ছে ইলতুৎমিশ। কোশ্চেন এটা হয়। ভিতরে যে প্রবলেম সে কিভাবে সলভ আউট করছে? প্রত্যেকটা যে এলাকাগুলো সামন্ত রাজা করছিল ওদেরকে নিয়ে 40 চক্র গঠন করে। যে সমস্ত রাজারা বলছে না করতে দেবো না, বলছি তোমাদের ওই প্রদেশের রাজা ঘোষণা করে দিই, আমি হেড থাকবো, কিন্তু তুমি এই এলাকার তুমি সামনে 40 জন মানুষকে নিয়ে 40 চক্র চালু করবে। লিখে নাও। চল্লিশ চক্র চালু করলো। ভিতরে যে প্রবলেম হচ্ছিল রাজারা দমে গেল, কি শান্ত হয়ে যাবে। রাজা ঘোষণা করতে ঝামেলা করে লাভ বলছে, এরা রাজা ঘোষণা করে দিলেও এদের মনে কখনো কখনো আছে শাসন করছে, মানে অ্যাটাক করতে হবে। কি করতে হবে বলো? ওখানে আমাদের একটা করে গুপ্তচর পাঠাতে হবে, সেনাবাহিনীর হেড পাঠাতে হবে, সেনাবাহিনী পাঠাতে হবে, যাতে আমাদের কন্ট্রোলে থাকবে। যে কোনো ভাবে ওরা আমাদের খবর দেয় যে ওই রাজারা কি করতে চাইছে। ওই এলাকায় মনে করে এখান থেকে দিয়ে দিয়েছি পাঞ্জাব, দিল্লিতে তো পাঞ্জাবে গিয়ে দেখবে না কি করছে। চালু করে হচ্ছে ইকতাদারি প্রথা। ইলতুৎমিশ কি চালু করলো? ইকতাদারি, অর্থাৎ সৈন্যবাহিনী একদিন করে হেড করে পাঠাবে। এখানে 500 সৈন্য পাঠিয়ে দিলাম, ওদের মধ্যে একজন হেড থাকবে, ইকতাদার। ইলতুৎমিশ কি চালু করছে? ইকতাদার। চল্লিশ চক্র চালু করলো। 40 জন ভালো ভালো লোকদের নিয়ে কি করলো? একটা প্রদেশগুলো দিয়ে দিল। সেই প্রত্যেকটা প্রদেশে কি করে একজন করে সেনাবাহিনী হেড করে পাঠানো, ইকতাদারি ব্যবস্থা হয়ে গেল। কিন্তু যে টাইম পিরিয়ড কি বললাম, বিভিন্ন এলাকার ঝামেলা হচ্ছে, ঝামেলা বাড়ে 40 চক্র চালু করলো। ওই এলাকায় ঝামেলা ওরা গোপনে কি তৈরি করছে না জানার জন্য ইকতাদারি ব্যবস্থা চালু করলো। খবর করলে আমার খবর দেবে, চামড়া গুটিয়ে দিল। বুঝা গেছে? 40 চক্র হলে ইকতাদারি প্রথা হয়ে গেছে। তৃতীয় প্রবলেম কি আছে? মঙ্গল নেতা, তাই তো? তৃতীয় প্রবলেম আছে মঙ্গল নেতা। মঙ্গল নেতা ভারতে কি করে আসছে? মধ্য এশিয়ায় খুয়ারিজ বলে একটা জায়গা আছে, খিবা প্রদেশ বলে। খিবা প্রদেশে একজন হচ্ছে মুসলিম শাসক, কি নাম? জালালউদ্দিন মঙ্গোপাধ্যায়। জালালউদ্দিন মঙ্গোপাধ্যায়। তাকে তাড়াতে তাড়াতে আসছে আমাদের চেঙ্গিস খান। কাবুলে এসে খবর পাঠাচ্ছে আমাদের ইলতুৎমিশ খান। তখন তার মোবাইল ছিল, হ্যালো ভাই, বন্ধু পড়েছি, বন্ধু নিয়ে চলে আয়। বলতে পারছে না, খবর পাঠানো, মেসেজ পাঠানো, বলে দেখ ভাই, আমি মুসলিম, তুই মুসলিম, আর এই কাফের চেঙ্গিস খান আমাকে তাড়ি তাড়ি মারছে। তুই কি একটা মুসলিমকে হেল্প চাই, তুই কি চাইবি না ভাই? একটু হেল্প করবি না? ইলতুৎমিশ কি করবে? হ্যাঁ, ইলতুৎমিশ কি করবে ভাববে তো? ইলতুৎমিশ ফের সুফি সাধকের চলে গেছে। সুফি সাধকের গুরুত্ব কত ছিল? সুফি সাধক বলছে, তোমার স্টেট নতুন ভাবে সাজাচ্ছ, বাইরের কি শত্রু, সে কি মরলো কি বাঁচলো, তোমার কি যায় আসে?
তুমি এখানে কাদের নিঃশাসন করছো? হিন্দুদের নিঃশাসন করছো। আপনার চিন্তা কেন করছো? বুঝে গেল? তুমি যখন ম্যাচ পাঠাবে, দেখ ভাই, মধ্য এশিয়া থেকে এসছিস, ভারতের জলবায়ু খুব খারাপ, পায়খানা বমি হয়ে মরে যাবে, তুই পালিয়ে যায় এখান থেকে। হেল্প করলো, হেল্প না করাতে এটা বলা হয়। জিয়াউদ্দিন বারুনি তার বইতে লিখছে যে ইলতুৎমিশের মানে তিনি শাসক, তার প্রভূত প্রমাণ দিয়েছে এখানে। না দেওয়াতে চেঙ্গিস খান ভারতে না ঢুকে ওকে ধাওয়া করতে করতে পারস্যে চলে গেছে। ভারত মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পেয়ে গেল। হয়ে গেল? তাহলে এখানে লিখে নাও, কি কি লিখবে? চেঙ্গিস খান ইলতুৎমিশের টাইমে ভারতের দিকে ধাবিত হয়েছে। ওকে, চেঙ্গিস খান আক্রমণ। আচ্ছা, ইকতার অবস্থা হয়ে গেছে। আচ্ছা, চেঙ্গিস খান আক্রমণ ঢুকে দিয়েছে। আর করেছে একটা জিনিস হচ্ছে ফাইন্যান্স, বিদেশি আক্রমণ ঢুকে দিয়েছে। দেশের ভিতরে যে সমস্ত ঝামেলা ছিল সেটাও মিটিয়ে ফেলেছে। তৃতীয় হচ্ছে দেশের ইকোনমিক কাঠামো শক্ত করতে হবে। কি করছে? তিনি দেখো দুটো মুদ্রা চালু করছে। কি করছে? মুদ্রা চালু করলেন, নিজস্ব মুদ্রা। হ্যাঁ, না আমি জি করব। টঙ্কা, এটা হচ্ছে রূপার মুদ্রা, এটা হচ্ছে তামার মুদ্রা। একটা রূপার মুদ্রা সমান হচ্ছে 48টা তামার মুদ্রা। তখন বলা এক জিতো সমান 48, এক টঙ্কা সমান 48 জিতো হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে এবার কি কি দেখে নিলাম ইলতুৎমিশ সম্পর্কে। ইলতুৎমিশ নতুন সাম্রাজ্য করার জন্য তিনটে প্রবলেম সলভ করেছে। আর কি নিজের সাম্রাজ্য চালানোর জন্য ফাইন্যান্সটাকে ঠিক করতে হবে। 48টা জিতো বলবো, এক টঙ্কা রূপোর দাম বেশি যেহেতু একটা টঙ্কা সমান এটা এতগুলো জিত, 48টা জিত, মানে ভ্যালুয়েশনের দিক থেকে বলা হচ্ছে। হ্যাঁ, ওই রকম আসে না, বাট তবু ইনফরমেশনের তাগিদে আমাদের যেটা। তাহলে কি হয়ে গেল? বিদেশ আক্রমণ ঢুকে দিল, দেশের অভ্যন্তরীণ প্রবলেম সলভ আউট হয়ে গেল, ইত্তেদারি হয়ে গেল, 40 চক্র হয়ে গেল। তিনি দেশের ফাইন্যান্সটাকে ঠিক করার জন্য টঙ্কা এবং জিতল চালু, কোনটা কি মুদ্রা হয়ে গেল। ইলতুৎমিশ মারা যাচ্ছেন 1236। মারা যাওয়ার সেরকম কোনো কারণ তো দেখা যায়নি। না, কিছু তো নিশ্চয়ই কারণ মরেছে। এবার বিভিন্ন ঐতিহাসিক বই পড়তে হবে, দেখতে হবে, তার মারা যাওয়ার ঘটনাই লেখা রয়েছে। 1236 সালে ইলতুৎমিশ মারা যাচ্ছে। তো এখানেই আজকে আমরা শেষ করে দেবো, পরের দিন আমরা পরেতে যাব। আর গল্পের আকারে মনে রাখবো এই জন্যই বলছি, কারণ যদি মুখস্থ করো না, আজ মুখস্থ করছো কালকে ভুলে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলি তোমাদের একটুখানি বলে দিই, এর আছে না একটুখানি বলে দিই, 1 মিনিট বলে দিচ্ছি। এই সময় যখন ইলতুৎমিশ যখন এই জায়গায় শাসন করছে তখন মারা যাননি। ইলতুৎমিশ কে শাসন করেছে বলো? রাজিয়া, সুলতানা রাজিয়া, তাই তো? সেটাকে কোথাও সুলতানা বলা হচ্ছে, কোথাও সুলতান বলা হচ্ছে। ঠিক আছে, আমরা ওই পার্সপেক্টিভ ওই কান্ট্রি যেতে যাবো না, কনফ্লিক্টে যাবো না। আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর পরবর্তী শাসক হচ্ছে সুলতানা। কিন্তু সুলতানা রাজিয়া কেন? টাইম ফ্রেমে
তোমার সবাই পুরুষরা শাসন করছে, পুরুষ সাহিত্য সমাজ। ছেলে ছিল যোগ্য না 50টা ছেলে ছিল, Equally sir. 50খানা ছেলে, মানে বিভিন্ন ঐতিহাসিক বলছেন যে অ্যাপ্রক্স লিগ্যাল ছেলে, ইলিগাল নয়, মানে অনেক স্ত্রী ছিলেন ওনার, হতেই পারে। 50খানা ছেলে ছিল, কিন্তু 50খানা ছেলের সঙ্গে রাজ্য নিয়ে বিশাল ঝামেলা। গোয়ালিয়রে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গিয়ে চলে ট্রেন আছে? যাও। গোয়ালিয়রের যুদ্ধ, আচ্ছা ঠিক আছে, সমস্যা থাকলে যাও, বাট তবে ক্লাসগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে যখন এই গোয়ালিয়রের যুদ্ধ করছে তখন 50টা ছেলেকে খবর পাঠিয়েছে যে তোমরা আসো আমাকে বাঁচাও। প্রত্যেকে ভাবছে যে দিল্লি ছেড়ে যায়, আর যদি বাবা ওখানে মরে যায় সাম্রাজ্য কেউ নিয়ে নেবে, কেউ যায়নি, একা রাজিয়া গেছিল। সেখানে ইলতুৎমিশ বিশাল পরিচয় দিয়েছে, কোনো ছেলেকে সাম্রাজ্য দেবো না, ইলতুৎমিশ আমার রাজিয়াকে শাসক করে দিয়েছে। পরবর্তীকালে কালকে এই ক্লাস পাবো আমরা, সেটা দেখবো আমরা সুন্দর রাজিয়া, ঠিক আছে?